হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য টেন্স থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। তোমাদেরকে আমি ফার্স্ট ডেতেই বলেছিলাম, যখন টেন্স চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, টেন্স হলো ইংলিশ গ্রামারে তোমরা ব্যাকবোন বলতে পারো। কারণ টেন্সই যদি ক্লিয়ার না থাকে, তাহলে ইংলিশ গ্রামারে বাকি পার্টগুলি করতেও কিন্তু অনেকটাই প্রবলেম হবে। আর টেন্সটা ক্লিয়ার থাকলে বাকিগুলি করতে অনেকটাই ইজি হয়ে যাবে। তার জন্য আগে টেন্সটা ক্লিয়ার থাকতে লাগবে। টেন্সটা ক্লিয়ার থাকলে বাকিগুলি ইজিলি করা যাবে। তার জন্য টেন্সটা আমি তোমাদেরকে এরকমভাবে করাচ্ছি যাতে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত সবার জন্য সুবিধা হয়। আর যেভাবে করে পরীক্ষাতে আসে সেভাবেও কিন্তু তোমাদের করাচ্ছি। শুধুমাত্র টেট এক্সামের জন্য নয়, টেট 1, টেট 2, এসটিজিটি, টিপিএসসি, টিসিএস, জেআরবিটি সব ধরনের কম্পিটিটিভ এক্সামে যাতে কাজে আসে সেরকমভাবেই কিন্তু করাচ্ছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। কারণ ইংলিশ গ্রামারটা তো তোমরা সবাই জানো, এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামেই থাকে। তো সেরকমভাবে আমি করেছি। তো টেন্স থেকে আগে আরও 2টা ক্লাস করিয়েছি। প্রথমে করিয়েছি যে একদম বেসিকটা, তারপর যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সও করিয়েছি। আর আজকে হলো মেইনলি ফিউচার টেন্স নিয়ে আমরা ডিসকাস করবো। ফিউচার টেন্স থেকে কী কী রুলসগুলো আসবে সেগুলো আমরা দেখে নেব। ওকে, তো প্রথমেই আমরা আগে বেসিকটা দেখে নিই, তারপর যে মেইন অ্যাডভান্স রুলস রয়েছে সেখানে আমি যাচ্ছি। ওকে, এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। সো এই যে টেন্সটা কি? টেন্স হলো টাইম অ্যান্ড অ্যাকশন। এই যে টাইমের মধ্যে টাইম এক অথবা পাস্টে অথবা প্রেজেন্টে অথবা ফিউচারে, এই টাইমের মধ্যে যেই কাজগুলি, যেই অ্যাকশনগুলি হয়ে থাকে সেগুলি হলো টেন্স। আর সেই কাজগুলি কি? কাজগুলি হলো ভার্ব, অর্থাৎ ক্রিয়া, কাজগুলি। তো এই সময়ের মধ্যে যেই কাজগুলি আমরা করে থাকি সেটাকে টেন্স বলা হয়। আর এই যে কাজগুলি হলো ভার্ব, তাহলে ভার্বটা তো ইম্পর্টেন্ট, আমাদের ভার্বে ফোকাস করতে লাগবে। সো টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সকে আমরা আরও 4টা ভাগে ভাগ করতে পারি। কি সেগুলি? এই যে সিম্পল, তারপরে সিম্পল বা ইনডেফিনিট, তারপর কন্টিনিউয়াস, দেন পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টকেও 4 ভাগে ভাগ করলাম, পাস্টকেও 4 ভাগে ভাগ করলাম, ফিউচারকেও 4 ভাগে ভাগ করলাম। প্রেজেন্ট টেন্সটা আমরা আগেই দেখে নিয়েছি 4টা পার্টের মধ্যে কী কী রুলস রয়েছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তারপর পাস্ট টেন্সটাও আমরা দেখে নিয়েছি। আজকে আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার টেন্সের এই 4টা পার্ট রয়েছে: সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই পার্টটা আজকে আমরা দেখে নেব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো ভার্ব রয়েছে। যেহেতু আমাদের ভার্বে ফোকাস করতে লাগবে, তার জন্য ভার্বটা আগে বুঝতে লাগবে। এই যে ভার্ব অর্থাৎ ক্রিয়া, ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো মেইন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ কি? অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য এটার আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। মেইন ভার্ব কোনগুলি? মেইন ভার্বকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। কি সেগুলি? ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 3, ভার্ব নাম্বার 4, ভার্ব নাম্বার 5। অর্থাৎ শর্ট ফর্মে লিখলে ভার্ব নাম্বার 1কে V1, V2, V3, V4, V5। ফর এক্সাম্পল, গো। গো এটা হলো ফার্স্ট ফর্ম, V1। গোর সেকেন্ড ফর্মটা হলো ওয়েন্ট, থার্ড ফর্মটা হলো গন, ফোর্থ ফর্মটা হলো আইএনজি যুক্ত ফর্মটা অর্থাৎ গোয়িং, আর ফিফথ ফর্মটা হলো এস বা ইএস এর যে পার্টটা অর্থাৎ গোস। এগুলি হলো মেইন ভার্ব, সাথে একটা এক্সাম্পল রয়েছে। নেক্সট হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলিকে বলা হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ডু, ডাজ, ডিড। এইগুলি হলো অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। তো আমাদেরকে এই ভার্বগুলি কিন্তু টেন্সে খুব ইম্পর্টেন্ট, ভার্বের ক্ষেত্রে ফোকাস করতে লাগবে। এখন আসি আজকে ক্লাসের যে মেইন রুলস স্টার্ট হয় সেখান থেকে। ওকে, তো এখান থেকে আমরা ফিউচার টেন্সটা স্টার্ট করছি। কি স্টার্ট করব? ফিউচার টেন্সটা আমরা স্টার্ট করব। তো ফিউচার টেন্স স্টার্ট করার আগে বলে দিই, ফিউচার টেন্সে যে সিম্পল ফিউচার হোক, ফিউচার যে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট, কিংবা তারপর প্রেজেন্ট ফিউচার যে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলির ক্ষেত্রে একটা জিনিস কমন থাকবে। কি কমন থাকবে? শ্যাল অর উইল। শ্যাল অর উইল সবগুলির ক্ষেত্রেই আসবে। শ্যাল উইল সবগুলির ক্ষেত্রেই আসবে। তার মধ্যে কখন শ্যাল আসবে, কখন উইল আসবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে টেন্সের ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে আমরা কি যে 4 ভাগে ভাগ করি। কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ হলো যে পজিটিভ সেন্টেন্সটা, সেখানে আমরা কি করব? পজিটিভ সেন্টেন্স। আর একটা হলো যেখানে নট থাকে ওইটা নেগেটিভ সেন্টেন্স। ওই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যে ফার্স্ট পারসন কি? আই এবং উই। ওকে, ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি, সেগুলি কিন্তু তোমরা দেখে নেবে। সো আই উই হলো ফার্স্ট পারসন, আই উই হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের সাথে সেন্টেন্সের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই আর উইর সাথে আমরা শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো। বোথ আর কারেক্ট, যেটা আমাদের অপশন থাকবে সেটা ইউজ করব। আর যদি আই উই ছাড়া বাকি অন্য যা কিছু থাকে, আদার্স থাকে,
তখন শুধু আমরা কি ইউজ করতে পারবো, উইল ইউজ করতে পারবো। এটা কিসের ক্ষেত্রে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যদি ইন্টারোগেটিভ আসে অর্থাৎ কোশ্চেন আসে অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ আসে, অথবা পজিটিভ কোশ্চেন অথবা নেগেটিভ কোশ্চেন আসে, মানে কোশ্চেনের ক্ষেত্রে আগেরগুলো সেন্টেন্স ছিল, এখন এগুলো কোশ্চেন। কোশ্চেনের ক্ষেত্রে আই আর উইর সাথে শুধুমাত্র আমরা শ্যালি ইউজ করতে পারবো, আর বাদ বাকি যত আছে দে, দে, ইট, শি, উইল, যা কিছু আছে সেগুলির সাথে আমরা উইল ইউজ করবো। ওকে, আবারও বলছি, সবগুলির ক্ষেত্রে চারটা সেন্টেন্স রয়েছে। কি রয়েছে? একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে পজিটিভ যে সেন্টেন্সটা, আর নেগেটিভ সেন্টেন্স মানে নট রয়েছে। এই সেন্টেন্স যখন থাকবে তখন ফার্স্ট পার্সনের সাথে আমরা শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো, বোথ আর কারেক্ট। আর আই উই ছাড়া বাদ বাকি অন্য যা কিছু থাকুক না কেন সাবজেক্টে, তখন কিন্তু আমরা উইলই ইউজ করবো, শ্যাল ইউজ করতে পারবো না, শুধু উইল ইউজ করতে পারবো। আর কোশ্চেনের ক্ষেত্রে, কোশ্চেন কোনগুলি? একটা ইন্টারোগেটিভ কোশ্চেন আর একটা হলো নেগেটিভ কোশ্চেন। কোশ্চেনের ক্ষেত্রে আমরা আই আর উই যখন আসবো অর্থাৎ ফার্স্ট পার্সন আসলে তখন শুধুমাত্র শ্যাল ইউজ করতে পারবো, আর আই উই ছাড়া বাদ বাকি যা কিছু আসবে সেগুলির সাথে আমরা উইল ইউজ করব। আশা করি এই পার্টটা বুঝতে পেরেছ। এখন আসি রুলসে। ফর্মুলা 1-এ দেখো যে সিম্পল ফিউচারে যে রুলসটা রয়েছে সেটা, তার মধ্যে ফর্মুলা 1 সিম্পল ফিউচারে বা ফিউচার ইন্ডিপেন্ডেন্টের যে রুলসগুলো রয়েছে সেটা, তার মধ্যে থেকে ফর্মুলা 1টা এসেছে। সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল আসবে, তারপর ভার্ব নাম্বার 1 আসবে। ওকে, এখন শ্যাল কখন আসবে, উইল কখন আসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। ওকে, তো এটা হলো কি পজিটিভ সেন্টেন্স, এটা হলো পজিটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখানে সাবজেক্ট যদি আই অথবা উই থাকে তাহলে এটার সাথে শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো। বাদ বাকি অন্য যা কিছু থাকবে তার সাথে আমি কি ইউজ করব, উইল ইউজ করব। এখন আসি এক্সাম্পলে। হি উইল গো, তো হি তো ফার্স্ট পার্সনে পড়ে না, হি ফার্স্ট পার্সনে পড়ে না, হি হলো থার্ড পার্সন, তাহলে এটার সাথে হবে উইল, এই যে উইল গো, আর এটা ভার্ব নাম্বার 1, শ্যাল উইলে পরে ভার্ব নাম্বার 1ই আসে। তারপর দে উইল গো, দেটাও কি, দেটাও থার্ড পার্সন, তো তার সাথে উইল হয়েছে, তারপর ভার্ব নাম্বার 1 হয়েছে। তো এটা গেল ফর্মুলা 1। যে সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে ফর্মুলা 1 পজিটিভ সেন্টেন্সের রুলসটা হলো সাবজেক্ট, তারপর শ্যাল উইল, তারপর আসবে ভার্ব নাম্বার 1, তারপর অবজেক্ট আসলে আসবে, না আসলে না আসবে। এতটুক আশা করি ক্লিয়ার। নেক্সট রয়েছে ফর্মুলা 2। ফর্মুলা 2-এ রয়েছে নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা কি দেখব, নেগেটিভ সেন্টেন্স। সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল আসবে, তারপর একটা নট আসবে, নট যেহেতু এসেছে তাহলে এটা থেকে বুঝতে পেরেছি এটা হলো নেগেটিভ সেন্টেন্স, তারপর ভার্ব নাম্বার 1। তো হি উইল নট গো, তো হিটা হলো থার্ড পার্সন, তার জন্য উইল এসেছে, তারপর এখানে নট নেগেটিভ যেহেতু, আর তারপর ভার্ব নাম্বার 1। দেয়ার উইল নট গো, ওকে, তো এখানেও কি, এখানে থার্ড পার্সন এসেছে তো তার জন্য উইল, তারপর নট, দেন গো, ভার্ব নাম্বার 1। তারপর আই, শ্যাল অথবা উইল এসেছে, তারপর নট, তারপর গো, কারণ আই হলো ফার্স্ট পার্সন, আর আই আর উইর সাথে আমরা শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো। কিসের ক্ষেত্রে? সেন্টেন্সের ক্ষেত্রে। এটা তো সেন্টেন্সই, আর এটা হলো নেগেটিভ সেন্টেন্স, তো আয়ের সাথে আমরা শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো সেন্টেন্সের ক্ষেত্রে, তো বোথ আর কারেক্ট। তারপর নট এসেছে যেহেতু নেগেটিভ, তারপর ভার্ব নাম্বার 1। এটা গেল ফর্মুলা 2। নেক্সট রয়েছে ফর্মুলা 3। ফর্মুলা 3 এখন শুরু হয়ে গেছে কি, ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন শুরু হয়ে গেছে। তো কোশ্চেন শুরু হলে প্রথমে অক্সিলারি ভার্ব আসে, তারপর সাবজেক্ট আসে। আগে অক্সিলারি ভার্ব, তারপর কি আসে, তারপর সাবজেক্ট আসে। কিসের ক্ষেত্রে? কোশ্চেনের ক্ষেত্রে। তো এখানে দেখো এসেছে উইল বা শ্যাল থেকে একটা আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব নাম্বার 1 আসবে। আর উইল আসবে না শ্যাল আসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। এখন আসি এক্সাম্পলে। তো উইল হি গো, তো এখানে দেখো যেহেতু কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছিলাম, যদি আই অথবা উই আসে তাহলে এগুলির সাথে শ্যাল, ওকে, আর যদি অন্য আই উই ছাড়া অন্য যা কিছু আসবে তার সাথে ইউজ করব আমরা উইল ইউজ করব। সো উইল হি গো, হি হলো এখানে সাবজেক্ট, হিটা হলো থার্ড পার্সন, তার জন্য এখানে উইল হয়েছে, তারপর ভার্ব নাম্বার 1, দেন লাস্টে কোশ্চেন মার্ক, যেহেতু কোশ্চেন। উইল দে গো, দেটা হলো থার্ড পার্সন, তো উইল এসেছে, তারপর গো, ভার্ব নাম্বার 1। শ্যাল আই গো, আইটা হলো ফার্স্ট পার্সন, আয়ের সাথে তাহলে শ্যাল হবে যেহেতু কোশ্চেন রয়েছে, তারপর ভার্ব নাম্বার 1। ওকে, তো এখানে দেখো লেখাও রয়েছে, প্রশ্ন করার সময় আই উই সঙ্গে সবসময় শ্যাল হবে। যখন আমরা প্রশ্ন করব তখন, মানে কোশ্চেনের ক্ষেত্রে, তখন আই আর উইর সাথে মানে ফার্স্ট পার্সনের সাথে সবসময় শ্যাল হবে, আর বাদ বাকি যা কিছু আছে সেগুলির সাথে উইল হবে। আর যদি এটা প্রশ্ন না থেকে বাক্য থাকতো অর্থাৎ সেন্টেন্স থাকতো তখন কিন্তু আগের স্লাইডের মতন আমরা সেখানে শ্যালে ইউজ করতে পারতাম, উইলও ইউজ করতে পারতাম, আই আর উইর সাথে, আর বাদ বাকি সবগুলির সাথে উইল ইউজ করব। দুইটার মধ্যে কিন্তু কনফিউজ হবে না।
সেন্টেন্সের ক্ষেত্রে একরকম হবে, মানে বাক্যর ক্ষেত্রে একরকম হবে, প্রশ্নের ক্ষেত্রে একরকম হবে। বাক্য দুই ধরনের হতে পারে, এইটার ক্ষেত্রে এক হলো পজিটিভ অথবা নেগেটিভ, আর কোশ্চেনের ক্ষেত্রে দুই ধরনের, এক হলো পজিটিভ কোশ্চেন, আদারওয়াইজ নেগেটিভ কোশ্চেন। ওকে, এক্সাম্পল দেখো একটা, শ্যাল উই ডু দিস ওয়ার্ক। তো উইটা হলো এখানে সাবজেক্ট আর উইটা ফার্স্ট পারসন, তো উইর সাথে শ্যাল হয়ে থাকে, তারপর ডু ভার্ব নাম্বার 1, দেন অবজেক্ট, আর লাস্টে কোশ্চেন মার্ক যেহেতু কোশ্চেন। তো এটা গেল ফর্মুলা 3। আশা করি ফর্মুলা 3টা তোমরা বুঝতে পেরেছ। নেক্সট দেখবো ফর্মুলা 4। ফর্মুলা 4-এ রয়েছে কি, নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ কোশ্চেন। তো যেহেতু কোশ্চেন তাহলে অবভিয়াসলি অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট, আর যেহেতু নেগেটিভ নট এসেছে তারপর ভার্ব নাম্বার 1। তো এখানে এক্সাম্পল দেখো, উইল হি নট গো। তো হিটা হলো সাবজেক্ট, তো এটা ফার্স্ট পারসন অ্যান্ড তো পয়েন্ট, এটা থার্ড পারসন, তার জন্য এখানে উইল হয়েছে, তারপর নট যেহেতু নেগেটিভ, তারপর ভার্ব নাম্বার 1 যেহেতু এটা ফর্মুলাতে রয়েছে, ভার্ব নাম্বার 1 আসবে, লাস্টে কোশ্চেন মার্ক। উইল দে নট গো, দেটা হলো এখানে থার্ড পারসন, তার জন্য উইল এসেছে, নেগেটিভ যেহেতু নট এসেছে, গো এসেছে কারণ ভার্ব নাম্বার 1, লাস্টে কোশ্চেন মার্ক। শ্যাল উই নট গো, তো উইটা হলো ফার্স্ট পারসন, উইর সাথে শ্যাল হয়ে থাকে, তারপর যেহেতু নেগেটিভ নট এসেছে, ভার্ব নাম্বার 1 গো, লাস্টে কোশ্চেন মার্ক। তো এটা গেল ফর্মুলা 4। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। আর শ্যাল উইলটা কিন্তু ডিপেন্ড করবে সাবজেক্টের উপর, সাবজেক্ট যেটা থাকবে সেটা দেখে আমাদেরকে আনসার করতে লাগবে। কোশ্চেন হলে একরকম হবে, আর যদি সেন্টেন্স হয় তাহলে একরকম হবে, আর কীরকম হবে সেটা আমি বলে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওটা 2 বা 3 বা 4 বার দেখো, তাহলে আশা করি কোনো ডাউট থাকবে না। কারণ তোমাদের আগেই বলেছি টেন্স হলো এরকম একটা টপিক যেটা ক্লিয়ার না থাকলে ইংলিশ গ্রামারের বাকিগুলি করতে কিন্তু অনেকটাই প্রবলেম হবে। তার জন্য আগে টেন্সটা ক্লিয়ার করো, দরকার হলে একটা ভিডিও 4 বার 5 বার করে দেখো, তারপর প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ক্লিয়ার করতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স চেনার উপায়। তো ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা বেসিক রুলস তো দেখে নিলাম, যে সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, কোশ্চেনের ক্ষেত্রে কী হবে সেটা দেখে নিলাম, কখন শ্যাল উইল হবে সেটাও দেখলাম। এখন দেখব কিছু মানে অ্যাডভান্স রুল, যেখান থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনাটা থাকে। যেরকম ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা কীভাবে চিনবো, তার কিছু কিওয়ার্ড রয়েছে, কিওয়ার্ডগুলি থাকলে বুঝতে পারবো যে ওইটা ডেফিনেটলি ফিউচার ইনডেফিনিট টেন্সই হবে। সেই কিওয়ার্ডগুলি কি দেখো, টুমোরো, তারপর যেরকম নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, তো এরকম যখন থাকবে তখন আমরা বুঝবো এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। যেরকম উই শ্যাল প্লে ক্রিকেট টুমোরো, তো টুমোরো রয়েছে, তো এটা থেকে বুঝতে পেরেছি এটা ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিট হলে সাবজেক্ট আসবে, তারপর শ্যাল অর উইল আসবে, তারপর ভার্ব নাম্বার 1 আসবে। এখন আসি এক্সাম্পলে। তো এখানে আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হলো উই, যেহেতু উই এসেছে আর এটা হলো সেন্টেন্স, তো আমরা উইর সাথে শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো। তো এখানে আমরা কি, এখানে শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো। তারপর প্লে ভার্ব নাম্বার 1 এসেছে, দেন অবজেক্ট। হি উইল ডু দিস ওয়ার্ক নেক্সট মান্থ, তো নেক্সট মান্থ এসেছে, তো এটা থেকে বুঝতে পেরেছি ফিউচার ইনডেফিনিট। আর ফিউচার ইনডেফিনিট যেহেতু রয়েছে, তো এখানে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব নাম্বার 1। তো সাবজেক্ট হলো হি হলো থার্ড পারসন, তার জন্য এখানে উইল এসেছে, তারপর ডু ভার্ব নাম্বার 1, দেন অবজেক্ট। ওকে, নেক্সট রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা সিম্পল ফিউচার টেন্স দেখে নিয়েছি, এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, অনগোয়িং প্রসেস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে মেইন রুলসটা হবে ফর্মুলা 1টা, সেটা হবে সাবজেক্ট, প্রথমত সাবজেক্ট আসবে। আর ফিউচারের ক্ষেত্রে সবগুলি ক্ষেত্রে, এটা ইনডেফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, শ্যাল উইল তো অবশ্যই আসবে। আর শ্যাল উইল ডিপেন্ড করবে সাবজেক্টের উপর, কোথায় শ্যাল হবে, কোথায় উইল হবে সেটা আমি আগেই বলে দিয়েছি। তারপর কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা ওয়ার্ড আসবে, সেটা হলো বি, সেটা শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই আসে, অন্য কোনোটার ক্ষেত্রে আসে না, শুধু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ওয়ার্ডটা আসে। তারপর আসবে ভার্ব নাম্বার 4, যেহেতু কন্টিনিউয়াস ভার্ব নাম্বার 4, তো সাবজেক্ট শ্যাল উইল, তারপর বি, তারপর ভার্ব নাম্বার 4, তারপর অবজেক্ট আসলে আসবে। এখন আসি এক্সাম্পলে। আই শ্যাল বি রাইটিং, আই হলো সাবজেক্ট, আই হলো কি সাবজেক্ট, তো আইটা হলো ফার্স্ট পার্সনের সাথে আমরা সেন্টেন্স, এটা যেহেতু সেন্টেন্স আমরা কি করতে পারি, শ্যালও ইউজ করতে পারি, উইলও ইউজ করতে পারি। তো এখানে শ্যালও কারেক্ট, উইলও কারেক্ট। তারপর যেহেতু কন্টিনিউয়াস বি এসেছে, তারপর ভার্ব নাম্বার 4 রাইটিং। হি উইল বি রাইটিং, তো হি হলো সাবজেক্ট, এটা হলো কি, এটা থার্ড পার্সন, তার জন্য উইল এসেছে, তারপর বি, তারপর রাইটিং, ভার্ব নাম্বার 4। তো এটা গেল ফর্মুলা 1। ফর্মুলা 2 এ রয়েছে সাবজেক্ট শ্যাল অর উইল, তারপর নট যেহেতু নেগেটিভ রয়েছে, তারপর বি, ভার্ব নাম্বার 4। তো এটা হলো নেগেটিভ সেন্টেন্স।
সাবজেক্ট শ্যাল অর উইল, দেন নট, দেন বি, দেন ভার্ব নাম্বার 4। এক্সাম্পল, আই শ্যাল নট বি রাইটিং। আই হলো সাবজেক্ট, এটা ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যখন সেন্টেন্স, যখন বাক্যটা লিখবো তখন সেটার সাথে শ্যালও ইউজ করতে পারি, উইলও ইউজ করতে পারি। দেন যেহেতু নেগেটিভ নট রয়েছে, তারপর বি, যেহেতু কন্টিনিউয়াস একটা বি ওয়ার্ডটা আসে, তারপর ভার্ব নাম্বার 4। শি উইল নট বি রাইটিং। শি হলো সাবজেক্ট, এটা থার্ড পার্সন, তার জন্য উইল এসেছে, যেহেতু নেগেটিভ নট এসেছে, তারপর বি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি আসে, আর মেইন ভার্ব আসবে ভার্ব নাম্বার 4। এটা গেল ফর্মুলা 2। ফর্মুলা 3তে রয়েছে শ্যাল অর উইল। যেহেতু এটা ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেনের ক্ষেত্রে কি প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে। তো অক্সিলারি ভার্ব আসলে এখানে শ্যাল অর উইল এর থেকে একটা আসবে, তারপর সাবজেক্ট আসবে। শ্যাল আসবে না উইল আসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। তারপর একটা যেহেতু কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা ওয়ার্ড আসে, সেটা হলো বি। তারপর ভার্ব নাম্বার 4, যে মেইন ভার্বে কোন ফর্মটা আসবে, ভার্ব নাম্বার 4 মানে আইএনজি যুক্ত ফর্মটা আসবে। এক্সাম্পল দেখো, শ্যাল উই বি রাইটিং। তো শ্যাল উই বি রাইটিং, এই যে ভার্ব নাম্বার 4 এসেছে, তারপর বি এসেছে, আর উইটা হলো সাবজেক্ট, এটা ফার্স্ট পার্সন, তো এখানে আমরা কি ইউজ করবো, শ্যাল। কোশ্চেনের ক্ষেত্রে আই আর উইর সাথে আমরা কি ইউজ করব, শ্যাল ইউজ করব, বাদ বাকি সবগুলির সাথে উইল। কিসের ক্ষেত্রে এটা, কোশ্চেনের ক্ষেত্রে। আর সেন্টেন্সের ক্ষেত্রে হলে আই উইর সাথে শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো, বাদ বাকি সবগুলির সাথে উইল। উইল হি বি রাইটিং। তো এখানে হিটা হলো সাবজেক্ট, এটা থার্ড পার্সন, তার জন্য উইল এসেছে, আর যেহেতু এটা কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তার জন্য বি একটা ওয়ার্ড আসে, সেটা এসেছে, তারপর রাইটিং ভার্ব নাম্বার 4 আইএনজি যুক্ত ফর্মটা। তো এটা গেল ফর্মুলা 3। নেক্সট রয়েছে ফর্মুলা 4। ফর্মুলা 4-এ রয়েছে শ্যাল অর উইল, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর বি, দেন ভার্ব নাম্বার 4। এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা, মানে নেগেটিভ কোশ্চেন যেহেতু অক্সিলারি ভার্ব আগে, তারপর সাবজেক্ট, আর যেহেতু নেগেটিভ তার জন্য একটা নট এসেছে, আর ফিউচার কন্টিনিউয়াসে বি ওয়ার্ডটা আসে, তারপর যেহেতু কন্টিনিউয়াস ভার্ব নাম্বার 4। এখন আসি এক্সাম্পল, শ্যাল উই নট বি রাইটিং। তো এখানের মধ্যে সাবজেক্ট হলো উইটা হলো ফার্স্ট পার্সন, তার যেহেতু নেগেটিভ কোশ্চেন, তো এখানে উইর সাথে শ্যালই হবে। তো শ্যাল উই নট যেহেতু নেগেটিভ রয়েছে, তারপর কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি আসে, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেন মেইন ভার্বের 4 নাম্বার ফর্ম অর্থাৎ ভার্ব নাম্বার 4 আইএনজি যুক্ত যে ফর্মটা রয়েছে সেটা, আর লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক। উইল হি নট বি রাইটিং। তো এটাও সেম, হি হলো থার্ড পার্সন, তো তার সাথে উইল এসেছে, যেহেতু নেগেটিভ নট এসেছে, আর ফিউচার কন্টিনিউয়াস একটা ওয়ার্ড সবসময় আসে, সেটা হলো বি, আর মেইন ভার্বের ভার্ব নাম্বার 4 ফর্মটা আসবে, অর্থাৎ আইএনজি যুক্ত ফর্মটা রাইটিং। ওকে, তো এটা গেল ফর্মুলা 4। তো আশা করি বুঝতে পেরেছো। ডাউট থাকলে ভিডিওটা 3-4 বার দেখো, তাহলে আশা করি আর ডাউট থাকবে না। এনিওয়ে, এখন স্টার্ট করব কি ফিউচার পারফেক্ট টেন্স, ইম্পর্টেন্ট। ফিউচার পারফেক্ট টেন্সের যে রুলসটা হলো সেটা আসবে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল আসবে, কারণ শ্যাল উইল ফিউচার সবগুলির ক্ষেত্রেই আসবে। তারপর আসবে পারফেক্টের ক্ষেত্রে আসে হ্যাভ, তারপর ভার্ব নাম্বার 3। ওকে, তো পারফেক্টের ক্ষেত্রে তো আমরা 3টা পড়েছিলাম। কি পড়েছিলাম? একটা হলো হ্যাভ, তারপর হ্যাজ, তারপর হ্যাড। মনে রাখবে হ্যাড শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়, আর হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে হয়, হ্যাজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাভ হয় প্লুরালের ক্ষেত্রে। কিন্তু ফিউচারে এসে শুধুমাত্র হ্যাভ হয়, শুধু হ্যাভ হয়, হ্যাজ আর হ্যাড হবে না। কেন হবে না? হ্যাড তো পাস্টে হয়, তো এটা তো হবেই না। আর হ্যাজ কেন হবে না? কারণ শ্যাল উইল যে অক্সিলারি ভার্বটা রয়েছে এটা কিন্তু অ্যাজ এ মডেল হিসাবে ধরা হয়। যখন আমরা মডেল চ্যাপ্টারটা করবো তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেহেতু মোডাল হিসেবে ধরা হয়, মোডাল আর ভার্ব নাম্বার 3-র মাঝখানে কখনো আমরা হ্যাজ ইউজ করতে পারবো না। মনে রাখবে মোডালস আর ভার্ব নাম্বার 3-র মাঝখানে কখনো আমরা হ্যাজ ইউজ করতে পারবো না, সেখানে আমরা ইউজ করব হ্যাভ। কি ইউজ করব? হ্যাভ। তার জন্য এখানে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হ্যাভটা আসবে। তো প্রথমেই সাবজেক্ট আসবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে শ্যাল আসবে নাকি উইল আসবে, তারপর হ্যাভ আসবে, তারপর ভার্ব নাম্বার 3, তারপর অবজেক্ট আসলে আসবে। এখন আসি এক্সাম্পলে, আই শ্যাল হ্যাভ রিটেন। ওকে, আই হলো সাবজেক্ট, আর যেহেতু এটা কি, এটা হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই আর উইর সাথে আমরা শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো, বাদ বাকি সবগুলির সাথে শুধু উইল। তো এখানে আই হলো ফার্স্ট পার্সন, তো এখানে আমরা শ্যালও ইউজ করতে পারবো, উইলও ইউজ করতে পারবো। তারপর রুলসের অ্যাকর্ডিং হ্যাভ এসেছে, তারপর ভার্ব নাম্বার 3 এসেছে।
দে উইল হ্যাভ ডান দিস ওয়ার্ক। দিয়ে এখানে সাবজেক্ট, এটা থার্ড পারসন, তো উইল এসেছে, তারপর রুলস অ্যাকর্ডিং হ্যাভ, তারপর ডান, ভার্ব নাম্বার 3, দেন অবজেক্ট। নেক্সট হলো ফিউচার পারফেক্ট টেন্স চেনার উপায়। ফিউচার পারফেক্ট টেন্স চেনার উপায়টা কি দেখো, এটা রুলসটা কি। প্রথমে তো সাবজেক্ট তো আসবেই, তারপর শ্যাল বা উইল থেকে একটা আসবে, তারপর হ্যাভ, তারপর ভার্ব নাম্বার 3। ভার্ব নাম্বার 3 পর যখন বাই আসবে, বাই মনে রাখবে, বাই ওয়ার্ডটা আসবে, তারপর কোনো টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড থাকবে। টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড যেরকম থাকতে পারে নেক্সট ডে, নেক্সট মর্নিং, টুমোরো, বা কোনো একটা দিয়ে দিল যে নেক্সট মান্থ, এরকম টাইম থাকবে, কিন্তু সেটার আগে বাই থাকবে, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। মনে রাখবে যখন টাইম ডিনোটিং এক্সপ্রেশন লাইক টুমোরো, নেক্সট ডে, নেক্সট মর্নিং থাকবে, তখন কিন্তু আমরা কি করব, তখন সিম্পল ফিউচার দেব। কিন্তু এই টাইম ডিনোটিং এক্সপ্রেশনের আগে যদি বাই ওয়ার্ডটা থাকে, তখনই বুঝবো এটার সিম্পল ফিউচার হবে না, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আবারও আমি বলে দিচ্ছি, যখন তোমরা দেখবে যে ফিউচার টেন্স থেকে ধরো একটা কোশ্চেন এসেছে, তোমাদের কনফিউশন লাগতে পারে এটা সিম্পল ফিউচার না পারফেক্ট টেন্স। কেন হবে? এই যে ধরো নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ডে, এগুলি আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ইউজ করি, প্লাস আমরা ফিউচার যে ইনডেফিনিট টেন্সে ইউজ করি, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স হলো যদি এই ওয়ার্ডগুলি থাকে, এগুলির আগে যদি বাই ওয়ার্ডটা থাকে, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। আর যদি বাই ওয়ার্ডটা না থাকে, তাহলে সেটা আমরা ইউজ করব সিম্পল ফিউচারের ক্ষেত্রে। জাস্ট একটা ওয়ার্ডের ডিফারেন্স, এটা দেখে আমরা বুঝতে লাগবে যে এটা কোন টেন্সের মধ্যে আছে। কারণ আমাদের পরীক্ষাতে টেন্সের ক্ষেত্রে কি আনসার করতে লাগবে, যে ভার্বের পার্টগুলো আনসার করতে লাগবে। আর ভার্বের পার্ট আনসার করবো কিসের উপর ডিপেন্ড করে, অন্যান্য যে পার্ট রয়েছে সেগুলি দেখে, কিন্তু হিন্ট দেখে আমরা যেগুলি লিখবো কোন টেন্স হবে, এটা পারফেক্ট হবে, ইনডিফিনিট হবে না, কোনটা হবে। এনিওয়ে, এখন আসি এক্সাম্পলে। হি উইল হ্যাভ ডান দিস ওয়ার্ক বাই নেক্সট মান্থ। তো এখানে নেক্সট মান্থ রয়েছে টাইম ডিনোটিং এক্সপ্রেশন, তার আগে বাই ওয়ার্ডটা রয়েছে, তাহলে এটা হয়ে গেছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে হবে সাবজেক্ট, যে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল থেকে আসবে, তো হিটা হলে এখানে থার্ড পারসন, তো এখানে উইল আসবে, তারপর রুলসের অ্যাকর্ডিং হ্যাভ, তারপর ভার্ব নাম্বার 3 এসেছে, তারপর অবজেক্ট, এই যে বাই নেক্সট মান্থ। দে উইল হ্যাভ গন দিল্লি বাই নেক্সট উইক। তো এখানে টাইম ডিনোটিং এক্সপ্রেশন, তার আগে বাই রয়েছে, তাহলে নিশ্চয়ই ফিউচার পারফেক্ট টেন্সের রুলস হবে। আর এটা হলে প্রথমে সাবজেক্ট এসেছে, এটার থার্ড পারসন, তার জন্য উইল এসেছে, তারপর হ্যাভ, তারপর ভার্ব নাম্বার 3, দেন অবজেক্ট। ওকে, তো আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে ভিডিওটা 2-3 বার দেখো, তাহলে আশা করি আর ডাউট থাকবে না। এখন একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটা ক্লিয়ার করে নিই। আই ড্যাশ দি স্টোরি বাই এন্ড অফ নেক্সট মান্থ। তো এখানে নেক্সট মান্থ রয়েছে টাইম ডিনোটিং এক্সপ্রেশন, তার আগে দেখো বাই ওয়ার্ডটা আছে, তাহলে এটা হয়ে যাবে যে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এটা আসবে। ফিউচার পারফেক্ট টেন্সে আসলে সাবজেক্ট আসবে, তারপর শ্যাল বা উইল থেকে একটা আসবে, তারপর কি আসবে, হ্যাভ আসবে, তারপর আসবে ভার্ব নাম্বার 3। ওকে, সো সাবজেক্ট এখানে আই যদি থাকে, আয়ের সাথে কি হবে, আয়ের সাথে শ্যালও হতে পারে, উইলও হতে পারে। তো অপশনে দেখি কি আছে, শ্যাল রাইট, তারপর হচ্ছে শ্যাল হ্যাভ বিন রাইটিং, রাইট 9 অফ দ্য অ্যাবাভ। তো শ্যালের অপশন দুইটা আছে, তো এটাও হবে না, এটাও না, এখান থেকে আমাদের দেখতে লাগবে। তো প্রথমত শ্যাল এসেছে, ঠিক আছে, শ্যাল এসেছে, লিখলাম শ্যাল। তারপরে কি আসবে, তারপর আসবে হ্যাভ, তারপর আমরা হ্যাভ লিখবো, তারপরে আসবে কি, এখানে ভার্ব নাম্বার 3। তো এটা আমাদের ভার্ব নাম্বার 3 নেই, এটার মধ্যে ভার্ব নাম্বার 3 নেই, তাহলে কোনোটাই অপশানে নেই। কোনোটা অপশান না থাকলে নান অফ দ্য অ্যাবাভ। তোমরা ফার্স্ট অপশানের দিকেই নান অফ দ্য অ্যাবাভ জাম্প করবে না। যদি তিনটাতে না থাকে, আগে দেখবে তিনটাতে আছে কিনা, তিনটাতে যদি না থাকে, তাহলে আমাদের মানে লাস্ট প্রায়োরিটি হবে নান অফ দ্য অ্যাবাভ। প্রথমেই নান অফ দ্য অ্যাবাভে জাম্প করবেন না, তার জন্য আমি এখানে আগে নান অফ দ্য অ্যাবাভকে কাট করেছিলাম। এনিওয়ে, এখানে যে এক্সাক্ট আনসারটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে এক্সাক্ট আনসারটা হবে, প্রথমে তো শ্যাল আসবে, শ্যাল বা উইল থেকে একটা আমরা ইউজ করতে পারবো, তারপর এখানে হ্যাভ আসবে, তারপর এখানে ভার্ব নাম্বার 3, মানে রাইটের ভার্ব নাম্বার 3 হলে কি হবে, রিটেন আসবে। কি আসবে, রিটেন। ওকে, আই শ্যাল অর আই উইল হ্যাভ রিটেন দি স্টোরি বাই দ্য এন্ড অফ দিস মান্থ। ওকে, এটা হবে কারেক্ট আনসারটা, আই শ্যাল অর উইল হ্যাভ রিটেন দি স্টোরি বাই এন্ড অফ দিস মান্থ, এন্ড অফ দ্য মান্থ। আরেকটা রয়েছে, আই ড্যাশ দি স্টোরি বাই দ্য এন্ড অফ দিস মান্থ। এখন দেখে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তো এটার ক্ষেত্রে কি রুলস রয়েছে দেখো।
প্রথমে তো সাবজেক্ট তো আসবেই, তারপর শ্যাল উইল আসবে, তারপর হ্যাভ, তারপর বিন আসবে, যেহেতু কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস তার বিন তো আসেই, ভার্ব নাম্বার 4, দেন সিন্স বা ফর থেকে একটা আসবে, তারপর টাইমটা থাকবে। ওকে, সিন্স কখন, যখন যদি পিরিয়ড অফ টাইম হয় তাহলে ফর হবে, পয়েন্ট অফ টাইম হলে সিন্স হবে। ওকে, মানে থেকে হলে সিন্স, ওকে, থেকে হলে সিন্স আর জন্য হলে ফর। এক্সাম্পল আসি, আই শ্যাল হ্যাভ বিন লিভিং আগরতলা ফর 2 years। তো এখানে আই সাবজেক্ট, তো আয়ের সাথে যেহেতু এটা হলো সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে শ্যালও হবে, উইলও হবে। তারপর রুলসের অ্যাকর্ডিং হ্যাভ এসেছে, বিন এসেছে, ভার্ব নাম্বার 4 এসেছে, দেন অবজেক্ট, এখানে দেখো সিন্স ফরের অপশনটাও এসেছে। দে উইল হ্যাভ বিন লিভিং আগরতলা ফর 2 years। ওকে, এটাও সেম। নেক্সট রয়েছে এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, দে ড্যাশ ক্রিকেট ফর 2 hours। তো এটা আমরা দেখে বুঝতে পারছি কি এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াসের, কারণ এখানে ফর 2 hours রয়েছে। তো এখানে সাবজেক্ট হলো দে যদি সাবজেক্ট থাকে, এটা হলো থার্ড পারসন, তো তার সাথে এটা হবে উইল, হবে উইল, উইল হবে। ওকে, তো উইল কোনটাতে আছে, এই যে এটা তো উইল নেই, তো এটা কাটা, বাকি অপশানগুলি থেকে হতে পারে উইল আসবে। তারপর কি আসবে, তারপর আসবে অবভিয়াসলি হ্যাভ আসবে, হ্যাভের পর একটা বিন আসবে, তারপরে কি আসবে, প্লেইং আসবে, মানে ভার্ব নাম্বার 4 আসবে রুলসের অ্যাকর্ডিং। রুলসটা দেখলে কিন্তু বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে কোনটা আসবে। তাহলে উইল হ্যাভ বিন প্লেইং, তা কোনটা হবে, এই যে উইল হ্যাভ বিন প্লেইং, দে উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর রয়েছে দেখো অন্যান্য ইম্পর্টেন্ট কিছু রুলস। আমরা ফিউচার টেন্স তো দেখে নিলাম, প্রথমে আমরা কি দেখলাম একবার দেখে নাও। প্রথমেই আমরা আজকে ফিউচার টেন্সটাই স্টার্ট করলাম। তো প্রথমে টেন্সের পার্টটা দেখে নিলাম। টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তার মানে চারটা পার্ট রয়েছে। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স কমপ্লিট করেছি, পাস্ট টেন্সও কমপ্লিট করেছি। আজকে মেইনলি স্টার্ট করলাম ফিউচার টেন্স। তারপর ভার্বের টাইপসগুলো দেখে নিলাম। তারপর এখান থেকে যে ফিউচার টেন্স স্টার্ট করলাম। ফিউচার ইনডেফিনিটের যে 4টা রুল রয়েছে, ফর্মুলা 1, 2, 3, 4, সেগুলি দেখলাম। কখন শ্যাল ইউজ করবে, কখন উইল ইউজ করবে সেটা দেখে নিলাম। তারপর যে অ্যাডভান্স রুলসটা রয়েছে সেটা দেখে নিলাম। নেক্সট দেখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে রুলসগুলো রয়েছে সেটা দেখলাম। তারপর দেখলাম ফিউচার পারফেক্ট টেন্স উইথ অ্যাডভান্স রুলস, দেন প্র্যাকটিস করলাম। এরপর দেখলাম কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্র্যাকটিসের পর আমরা এখানে রয়েছে কিছু ফিউচার টেন্স দেখে এলাম, আরও কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে, মানে সবগুলো থেকে এখন মিক্সড ইম্পর্টেন্ট কিছু রুলস রয়েছে, তার জন্য এখানে দেওয়া রয়েছে আদার ইম্পর্টেন্ট রুল। কি হবে দেখো, রুল নাম্বার 1, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এই টার্মগুলো যদি থাকে একদম এগুলি মুখস্থ করে নাও ভালোভাবে। যখন দেখবে পরীক্ষাতে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলি আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই ওয়ার্ডগুলি যদি, এই টার্মগুলি যদি থাকে, তারপর যে ভার্বটা আসবে সেই ভার্বটা সব সময় ভার্ব নাম্বার 2 হবে, এটা চেঞ্জ হবেই না, এটা সেম থাকবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এরপর যে ভার্বগুলি আসবে সেটা সব সময় ভার্ব নাম্বার 2 বসবে, V2 বসবে। এক্সাম্পল, ইট ইজ টাইম শি রিটার্ন হোম, তো ইট ইজ টাইম রয়েছে। ওকে, ইট ইজ টাইম, তো তারপরে এটা তো সাবজেক্ট, এরপর ভার্ব কি আসবে, ভার্ব আসবে 2, ভার্ব নাম্বার 2। ইট ইজ হাই টাইম, ইউ হলো সাবজেক্ট, তো তারপর ভার্ব নাম্বার 2 আসবে, কারণ ইট ইজ হাই টাইম রয়েছে। ওকে, তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই টার্মগুলি থাকলে তারপর যে ভার্বটা আসবে সেটা ভার্ব নাম্বার 2 আসবে। তারপর রুল নাম্বার 2 এ দেখো, খুব ইম্পর্টেন্ট, ইমাজিনারি সেন্টেন্স, অর্থাৎ কল্পনা সম্পর্কে বলা হয়, মানে কাল্পনিক যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলি। আর ইমাজিনারি সেন্টেন্স আমরা কীভাবে বলবো, যে কাল্পনিক কোনো আর মানে বাস্তবে এটা নয়, কিন্তু মানে আমরা কল্পনা করছি এরকম কোনো সেন্টেন্স। আর এগুলি বোঝার কিছু উপায় আছে, কিছু হিন্ট আছে। হিন্টগুলি কি দেখো, এই ধরনের ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমাম টাইম ইফ, অ্যাজ দো, উইশ, ইফ অনলি, উড, দ্যাট, এই ধরনের ওয়ার্ডগুলি থাকে। এই ওয়ার্ডগুলি থাকলে আমরা অনেক সময় বুঝতে পারি ইজিলি যে এটা ইমাজিনারি সেন্টেন্স। ওকে, কল্পনাপ্রবণ বাক্যের ক্ষেত্রে হেল্পিং ভার্ব সবসময় ওয়্যার বসবে এবং মেইন ভার্ব সবসময় ভার্ব নাম্বার 2 বসবে। মানে যত ধরনের ইমাজিনারি সেন্টেন্স হবে, যদি পরীক্ষাতে ইমাজিনারি সেন্টেন্স আসে, তাহলে দেখবে সেখানে কোন অপশানে কি রয়েছে, হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব আছে নাকি মেইন ভার্ব আছে। যদি মেইন ভার্ব আসে তাহলে ভার্ব নাম্বার 2 ইউজ করবে, আর যদি হেল্পিং ভার্ব আসে তাহলে একটা ইউজ করবে, সেটা হবে ওয়্যার। সেটা কি হবে, ওয়্যার। ওকে, সো ইমাজিনারি সেন্টেন্স আসলে আমাদের দেখতে লাগবে আমরা সেখানে কি ইউজ করব, অপশানে কি আছে, হেল্পিং ভার্ব নাকি মেইন ভার্ব। মেইন ভার্ব থাকলে একটাই হবে, ভার্ব নাম্বার 2, আর হেল্পিং ভার্ব থাকলে একটাই হবে, সেটা হবে ওয়্যার। ফর এক্সাম্পল, ইফ আই ওয়্যার এ কিং, অ্যাজ ইফ আমি যদি বলি ইফ আই ওয়্যার এ কুইন,
তো এখানে ইফ রয়েছে, এটা দেখে বুঝতে পেরেছি। তো এখানে মেইন ভার্ব এসেছে, তো অক্সিলারি ভার্ব এসেছে, তার জন্য এখানে ওয়্যার হয়েছে। শি ওয়ার্কস অ্যাজ ইফ শি ওয়্যার এ কুইন। সে এরকমভাবে হাঁটছে যেরকম সে মানে রানী। তো এটা কি একটা ইমাজিনারি সেন্টেন্স। তো এখানে ইফ রয়েছে, হিন্ট দেখো আমি অ্যাজ ইফ রয়েছে, এটা দেখো হিন্ট বুঝতে পেরেছি। তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা এসেছে? ওয়্যার। আই উইশ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এখানেও কি এটা একটা কল্পনা করছিস, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি যদি হি হতাম, সি হতাম। এগুলি কি? এগুলি ইমাজিনারি সেন্টেন্স, কাল্পনিক বাক্য। তার জন্য এখানে কি হয়েছে? এখানে যে অক্সিলারি ভার্ব এসেছে সেটা ওয়্যার। যদি এখানে মেইন ভার্ব আসতো তাহলে ভার্ব নাম্বার 2 হতো। তো এটা গেল যে আদার যে ইম্পর্টেন্ট রুল হলো সেগুলি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছি, তোমাদের কাছে এই ক্লাসগুলি কাজে আসবে। সো ফ্রেন্ডস, এটাই ছিল টেন্সের ক্লাস। তো টেন্সের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স একদম ডিটেলসে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে দেখলাম। যেরকম করে পরীক্ষাতে আসে সেরকমভাবেই কিন্তু আমরা দেখলাম। তো তোমরা এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি নিয়ে প্র্যাকটিস করবে বা অন্যান্য জায়গা থেকে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে যে তত বেশি কিন্তু তোমাদের হাতে আসবে। ওকে, তো তোমরা ভিডিওগুলি 3-4 বার দেখো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। এইভাবেই করেই কিন্তু ইংলিশ গ্রামার ভালো একটা স্কোর করা যায়। কারণ পার্টিকুলার কোনো মুখস্থ করে কয়েকটা এমসিকিউ মুখস্থ করে কিন্তু আর কমন পড়বে না। ইংলিশ গ্রামার তোমাদের একদম কমন পড়বে না। সেটার জন্য আমাদের রুলস জানতে লাগবে, কারণ রুলস জানলে যে কোনো কোশ্চেন আসুক না কেন আনসার কিন্তু করা যায়, ভালো স্কোর করা যায়। তো কী করতে লাগবে? ইংলিশ গ্রামারের ভালো স্কোর করার মূল মন্ত্র হলো প্রথমত ভিডিওগুলো একদম খুব ভালোভাবে দেখে নাও। তারপর তোমরা এগুলি প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। বাস এই রিপিট করতে থাকো, এই সাইকেলটা রিপিট করতে থাকো। তাহলে ইংলিশ গ্রামারটা অনেকটাই তোমাদের হাতে আসবে। এনিওয়ে, এটাই ছিল টেন্সের ক্লাস। সো ফ্রেন্ডস, তোমাদের যদি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে নোটসের প্রয়োজন হয়, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসের প্রয়োজন হয়, ট্যাট 1, ট্যাট 2 কিংবা এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্টের ডিটেল ডিসকাশন, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার অর এমসিকিউস। আর যারা নোটস নেবে, নোটের সাথে তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও পেয়ে যাবে। তাছাড়া যদি অফলাইন মক টেস্টের প্রয়োজন হয় সেটাও অ্যাভেলেবেল রয়েছে। ক্লাস করতে চাইলে ক্লাসও রয়েছে। তোমাদের যেটা প্রয়োজন সেটাই নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।